হেই, আবারও চলে আসলাম নতুন একটি মুভির গল্প নিয়ে। আজকে আমি সিনার্স মুভিটিকে এক্সপ্লেন করব। সিনার্স মুভিটি যখন প্রথম মুক্তি পায় তখন এই মুভিটিকে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হিসেবে কনসিডার করা হয়, কারণ মুভিটির গল্প সিম্পল হলেও এর মধ্যে অনেক কালচারাল রেফারেন্স রয়েছে, যেগুলো মুভির মধ্যে মেকার্সরা খুব সুন্দর করে ব্লেন্ড করেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে কোন পার্ট খারাপ লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব, আর আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা স্যামুয়েল নামক একটি ছেলেকে দেখি যে খুবই আতঙ্কিত। তার মুখে আঁচড়ের দাগ, হাতে ভাঙা একটি গিটার নিয়ে সে চার্চের মধ্যে প্রবেশ করেছে। চার্চের প্যাস্টর স্যামুয়েলের পিতা, সে স্যামুয়েলকে জড়িয়ে নেয় এবং বলতে থাকে মিউজিক হলো শয়তানের বাণী, গিটারটি ফেলে দাও। আমরা বুঝতে পারি স্যামুয়েলের সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে। তার সাথে ঠিক কী ঘটেছে তা জানতে হলে আমাদের একদিন আগে যেতে হবে। মুভিটির টাইমলাইন হলো 1932 অক্টোবর 16। শহরটি ছিল মিসিসিপি। আমরা দুজন যমজ ভাইকে দেখি যাদেরকে স্মোক স্ট্যাক ব্রাদার বলা হয়। তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল এবং অনেক দিন শিকাগোতে একটি গ্যাংয়ের আন্ডারে কাজ করেছিল। প্রচুর টাকা কামিয়ে তারা গ্রামে ফিরেছে। তাদের প্ল্যান হলো হগুড নামক এক ব্যক্তির কাছ থেকে তার মিলটি কিনে সেটাকে একটি জুক জয়েন্টে পরিণত করবে। স্মোক স্ট্যাক এটা তার কমিউনিটির জন্য করছে, যেখানে তাদের মতো কালো চামড়ার মানুষ সারাদিন গা খাটুনির পর একটু ড্রিঙ্কস, গান বাজনা, গ্যামলিং ইত্যাদি করবে, বেসিক্যালি এনজয় করবে। আমি এখানে কালো চামড়ার কথা উল্লেখ করলাম এই জন্য কারণ এই মুভিতে রেসিজমকে ফোকাস করেছে। হগুড যে একজন হোয়াইট পার্সন, সে টুইন ব্রাদারের সাথে কথা বলার সময় বারবার থুতু ফেলছিল, অর্থাৎ সে তাদেরকে কতটা নিচু চোখে দেখে তা বোঝাচ্ছিল। টুইন ব্রাদার তাদেরকে বলে দেয় হগুডের ক্ল্যানের মেম্বার যদি তাদের চালাতন করতে আসে তাহলে তারা চুপ থাকবে না। আসলে তখন হোয়াইট সুপ্রিমিস্টরা ব্ল্যাকদের উপরে অনেক নির্যাতন করত। টুইন ব্রাদার সেখান থেকে বের হয়ে পড়ে এমপ্লয়ি রিক্রুট করার জন্য। প্রথমেই তারা তার কাজিন স্যামুয়েলকে আনতে যায়। সে আসলে খুব ভালো গিটার বাজাতে পারে। স্যামুয়েল চলে যায় তার বাবার থেকে গিটার নিতে। তার বাবা, যে একজন চার্চের প্যাস্টর, সে কিন্তু মিউজিক পছন্দ করে না। স্যামুয়েল জানায় সে পুরো সপ্তাহ কাজ করেছে, আজকে সে একজন ফ্রি ম্যানের মতো বাঁচতে চায়। স্যামুয়েলকে নিয়ে টুইন ব্রাদার স্প্লিট হয়ে যায়। আজকে রাতেই তাদের জুক জয়েন্ট ওপেন হবে, এখন অনেক কাজ বাকি। স্ট্যাক স্যামুয়েলকে নিয়ে বাকি মানুষদের রিক্রুট করতে চলে যায়। ও স্মোক চলে যায় সাপ্লাইজ গ্যাদার করতে। গাড়িতে স্যামুয়েল স্ট্যাককে ব্লুজ গেয়ে শোনায়। ব্লুজ হলো এমন এক ধরনের মিউজিক যেটা অত্যাচারিত, নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট থেকেই তৈরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই গানটি পরিচিত। এমনও কথা প্রচলিত আছে যে এই গানের মাধ্যমে নাকি অতীত ও ভবিষ্যতের স্পিরিটদের একত্রিত করা যায়, এমনকি শয়তানও এই গানে আকর্ষিত হয়। যাই হোক, এরপর তারা ডেল্টা স্লিমকে পিয়ানো পারফর্ম করতে অফার করলে সে রিফিউজ করে, কিন্তু স্ট্যাক তাকে আইরিশ বিয়ারের লোভ দেখিয়ে রাজি করিয়ে নেয়। তারা হালকা মিউজিক প্লে করে নিজেদের জুক জয়েন্টের মার্কেটিং করে নেয়। আমরা স্ট্যাকের এক্স গার্লফ্রেন্ড ম্যারিকে দেখতে পাই। ম্যারি হোয়াইট হলেও তার হোয়াইটদের মধ্যে তেমন গ্রহণযোগ্যতা নেই, কারণ ম্যারির নানা হাফ ব্ল্যাক ছিল এবং আমরা জানতে পারি ম্যারির মা টুইন ব্রাদারকে বড় করেছিল এবং গতকালই তিনি মারা গিয়েছেন, এবং টুইন ব্রাদারদের কেউই তাকে ভিজিট করতে যায়নি। আসলে ম্যারি ও স্ট্যাকের ব্রেকআপের রিজনটাও সেম। স্ট্যাক কখনই চায়নি সে যেসব ডেঞ্জারাস কাজ করে তার বিপদ ম্যারির উপরে আসুক। যাই হোক, আমরা স্যামুয়েলকে লক্ষ্য করি। সে পার্লিন নামক একটি মেয়ের সাথে পরিচিত হয় এবং আমরা বুঝতে পারি স্যামুয়েল পার্লিনকে অনেক পছন্দ করেছে। লাস্টে তারা তাদের পুরনো বন্ধু কনব্রেডকে হায়ার করে জুক জয়েন্টের বাউন্সারের কাজ করার জন্য। অন্যদিকে স্মোক ডেল্টা শহরে গিয়ে পৌঁছায় সাপ্লাইজ গ্যাদার করতে। সে একটি চাইনিজ শপের মধ্যে প্রবেশ করে, যেখানে স্মোক তার পুরনো বন্ধু গ্রেস ও বউয়ের সাথে সাক্ষাৎ করে। বউ ও গ্রেস কেটারিংয়ের কাজ করার জন্য রাজি হয়ে যায়। তারপর স্মোক চলে যায় তার এক্স ওয়াইফের বাড়িতে। সেখানে সে তার মেয়ের কবর ভিজিট করে। আমরা তার এক্স ওয়াইফ অ্যানিকে দেখি যে হুডু ম্যাজিক প্র্যাকটিস করে। স্মোক অ্যানিকে তার জুক জয়েন্টে রান্না করার প্রস্তাব জানায়। তাদের কথোপকথন দেখে আমরা বুঝতে পারি স্মোক এসব ম্যাজিকে বিশ্বাস করে না। অ্যানি তাকে জানায় তার ম্যাজিকের জন্যই এই দুই ভাই এখনও জীবিত রয়েছে। আমরা লক্ষ্য করি স্মোক কিন্তু এখনও অ্যানির দেয়া অ্যামুলেটটি পরে আছে। স্মোক অ্যানিকে বলে, তোমার ম্যাজিক যদি সত্যিই কাজ করে, সেটা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারলো না কেন? হয়তো এটাই তাদের বিচ্ছেদের মূল কারণ ছিল। অন্যদিকে সিন শিফট হয়ে যায় রেমিক নামক একজন লোকের কাছে। আসলে রেমিক হলো একজন আইরিশ ইমিগ্রেন্ট। সে কিছু ছোট্ট মানুষদের কাছ থেকে পালিয়ে এসেছে। তারা নাকি তার ওয়াইফকে হত্যা করেছে। সে বার্ড ও জোয়ান নামক কাপলের কাছে আশ্রয় চায়। আমরা লক্ষ্য করি রেমিকের পুরো শরীর জ্বলে গিয়েছে, তার গা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সেই কাপল রেমিককে আশ্রয় দেয়। একটু পর সত্যিই কিছু চট্ট সেখানে চলে আসে এবং রেমিকের খোঁজ করে। সেই মানুষগুলো বলে রেমিক নাকি যেমনটা দেখতে তেমনটা নয়, সে নাকি খুবই ভয়ানক। জন বলে দেয় তার প্রপার্টিতে নাকি কেউ আসেনি এবং চট্টদের মধ্যে তখন একজন বলে ওঠে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের দ্রুত এই স্থান ত্যাগ করতে হবে এবং তারা সেখান থেকে চলে যায়।
পরে জোয়ান তার হাজবেন্ড বার্টকে ডাকতে থাকে এবং লক্ষ্য করে রেমিক চেয়ারে বসে আছে, তার মুখে রক্ত লেগে আছে ও তার পায়ের কাছে বার্ট পড়ে আছে। জোয়ান ভয়তে চিৎকার করে। রেমিক তাকে বলে ভয়ের কোনো কারণ নেই, তার হাজবেন্ড ঠিক আছে। পরেরই মুহূর্তে আমরা বার্টকে উঠে দাঁড়াতে দেখি এবং সে জোয়ানের উপরে আক্রমণ করে। আসলে রেমিক হলো একজন ভ্যাম্পায়ার, সেই চট্ট লোকগুলো ছিল ভ্যাম্পায়ার হান্টার। স্মোক স্ট্যাক তাদের যুগ জয়েন্ট খুলেছে এবং সেখানে অনেক মানুষের ভিড়। বলাই যায় তাদের জয়েন্ট প্রথম দিনেই সাকসেস। সবাই অনেক আনন্দ করছিল এবং আমরা পার্লিন ও ম্যারিকে সেখানে উপস্থিত দেখি। স্যামুয়েল সেখানে ব্লুজ পারফর্ম করা শুরু করে। সে খুবই ট্যালেন্টেড একটা ছেলে, যার ট্যালেন্ট সেখানে ফেটে বের হয়। তার গানটা এতটাই ডিপ যে সেখানে অতীত ও ভবিষ্যতের স্পিরিট উপস্থিত হয়। কিন্তু যেমনটা বলেছিলাম, ব্লুজ শুধু অতীত ও ভবিষ্যতের স্পিরিটদেরই নয়, শয়তানদেরকেও আকর্ষিত করে। দূরে আমরা রেমিকে দেখতে পাই, তার সাথে বার্ট ও জোয়ান রয়েছে। তারা সেই যুগ জয়েন্টে ঢুকতে চায়, কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ এটা শুধু ব্ল্যাক কমিউনিটিদের জন্যই। রেমিক শহরে গেলে হোয়াইট মানুষদের অনেক জয়েন্ট খুঁজে পাবে। কিন্তু রেমিক বলতে থাকে তারা রেসিস্ট নয়, তারা একটু আনন্দ করতে চায়, তাদের কাছে প্রচুর টাকাও আছে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে রেমিক ভেতরে ঢোকার পারমিশন কেন চাইছে? সে চাইলেই তো ভেতরে প্রবেশ করে সবাইকে হত্যা করতে পারে। আসলে সে পারে না। ভ্যাম্পায়ারদের কিছু নির্দিষ্ট রুলস রয়েছে, কেউ তাকে ইনভাইট না করলে সে কোনোভাবেই কোনো বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে টুইন ব্রাদার লক্ষ্য করে তারা যেমন লাভের কথা ভেবেছিল তেমন লাভ হচ্ছে না, তাদের আরও টাকার প্রয়োজন। এই জন্য স্ট্যাক ম্যারিকে রেমিকদের কাছে পাঠায়, দেখতে তারা কি সত্যিই আনন্দ করতে চায় নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। ম্যারি তাদেরকে বলতে গিয়েছিল এক কথা, কিন্তু তারা বলে আরেক কথা। তারা ম্যারির স্যাড লাইফ নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ম্যারি আনকমফোর্টেবল হয়ে যায় এবং বিপদ লক্ষ্য করে তাদের পিস্তল দিয়ে ভয় দেখিয়ে চলে আসতে যায়, কিন্তু পেছন থেকে রেমিক তার উপরে হামলা করে দেয়। একটু পর আমরা আবারও ম্যারিকে দেখি, কিন্তু এবার সে আর যুগ জয়েন্টে প্রবেশ করে না। সে কনব্রেডের থেকে পারমিশন নিয়ে তবেই ভেতরে প্রবেশ করে। স্ট্যাক ম্যারির সাথে টাকার ব্যাপারে কথা বলতে আসলে সে স্ট্যাককে সিরিয়াস করা শুরু করে এবং তারা একটি পার্সোনাল রুমে চলে যায়। স্মোক স্ট্যাককে ডাকতে আসলে সে লক্ষ্য করে ম্যারি স্ট্যাকের ঘাড়ে কামড় দিয়ে তার রক্তপান করছে। স্মোক কিছু বুঝতে না পেরে ম্যারিকে সেখানেই গুলি করে হত্যা করে, কিন্তু একটু পরেই ম্যারি আবারও উঠে দাঁড়ায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। স্ট্যাক মারা যায়। স্মোক অ্যানিকে রিকোয়েস্ট করে যে তার হুডু ম্যাজিক করে সে যাতে তার ভাইকে বাঁচিয়ে তোলে, কিন্তু এটা তো সম্ভব নয়। অ্যানি সবাইকে চলে যেতে বলে এবং স্ট্যাকের ডেড বডি একটি রুমে বন্ধ করে রাখে। তারা বুঝতে পারছে না কি হলো, সবাই কনফিউজড, কিন্তু অ্যানি হয়তো কিছু আন্দাজ করেছে। কনব্রিট তখন বাইরে থেকে আসে এবং ভেতরে ঢুকতে চায়। সবাই তাকে জিজ্ঞেস করে এত কিছু হয়ে গেল আর তুমি কোথায় ছিলে? আসলে সে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু তার একটু দেরি হয়ে গিয়েছে। সে বলে তখন তাকে ভেতরে ঢুকতে দিতে। সাথে সাথে অ্যানি পয়েন্ট আউট করে তাকে কেন ভেতরে ঢুকতে দিতে হবে, সে কি একা একা ঢুকতে পারে না? এটা নিয়ে তার সাথে সবার তর্ক বেঁধে যায় এবং সে লাস্টে বলে তার পাওনা টাকা দিয়ে দিতে সে চলে যাবে। স্মোক যখনই তাকে টাকা দেওয়ার জন্য হাত বাড়ায় তখনই সে স্মোকের হাতে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্মোক তাকে সময় মতো গুলি মেরে দেয়। কিন্তু গুলি খেয়েও কনব্রিডের কিছুই হয়নি। অ্যানি সবাইকে বলে আসলে এরা হলো ভ্যাম্পায়ার, মৃত্যুর পরও তাদের সোল তাদের দেহ ত্যাগ করেনি। এটা একটি অভিশাপ। দেখতে মনে হচ্ছে তারা সবাই জীবিত, কিন্তু আসলে তারা মৃত। তাদেরকে শুধুমাত্র সূর্যের আলো, সিলভার ও উডেন স্টেক দিয়ে মারা সম্ভব। এমনই সময় স্ট্যাক উঠে দাঁড়িয়েছে। সে স্মোককে দরজা খুলে দিতে বলে। স্মোক তো ভেবেই নিয়েছে তার ভাই হয়তো জীবিত, কিন্তু অ্যানি তাকে বলে যে এটা তার ভাই নয়। স্ট্যাক দরজা ভেঙে বের হয়ে আসে এবং অ্যানি তার শরীরে গার্লিক ওয়াটার ছুঁড়ে মারে। আসলে ভ্যাম্পায়াররা গার্লিক সহ্য করতে পারে না। অ্যানি তারপর সবাইকে গার্লিক খেতে বলে, কারণ সে নিশ্চিত হতে চায় তাদের মধ্যে কি কেউ ভ্যাম্পায়ার নাকি। সেই মুহূর্তে বো বাইরে থেকে গ্রেসকে ডাকতে শুরু করে। আসলে গ্রেস বিপদ বুঝে বোকে গাড়ি আনতে পাঠায়। তখনই বো কনভার্ট হয়েছে। শুধু বই নয়, যুগ জয়েন্টের সকল গেস্ট ভ্যাম্পায়ারে কনভার্ট হয়ে গিয়েছে। রেমিক সবাইকে ম্যানুপুলেট করতে থাকে। সে বলতে থাকে তার দলে যোগ দিতে। সেখানে সবাই সবাইকে সম্মান করে, কেউ কাউকে নিচে চোখে দেখে না। তার কথায় যখন কেউ রাজি হয় না তখন সে সত্যি কথাগুলো বলতে থাকে। আসলে আজই তাদের শেষ রাত। এমনিতেও সকালে হগুট আসবে তাদের ক্ল্যান মেম্বারদের সাথে সবাইকে হত্যা করতে। যেমনটা বলেছিলাম, হগুট প্রচণ্ড রেসিস্ট। সে ব্ল্যাক কমিউনিটির মানুষদের একদমই পছন্দ করতে পারে না। কিন্তু এগুলো রেমিক কিভাবে জানলো? যখন কেউ ভ্যাম্পায়ার হয় তখন যে তাকে ভ্যাম্পায়ারে কনভার্ট করেছে সে তার পুরো মেমোরি অ্যাক্সেস করে নিতে পারে, অর্থাৎ তারা একজন আরেকজনের মেমোরি দেখতে পারে। বার্ট ও জোয়ান হলো হগুটের নেফিউ। রেমিক এদের হত্যা না করলে এরা কাল সকালেই আসতো টুইন ব্রাদারকে হত্যা করতে। এবং স্ট্যাকও কনফার্ম করে যে রেমিক সত্যি কথাই বলছে। স্মোক তো রেমিকের কথাই ইনফ্লুয়েন্স হয়েই গেছিল, কিন্তু অ্যানি তাকে ঘরের মধ্যে নিয়ে যায়।
রেমিক তখন আরেকটা চাল চালে। সে গ্রেসকে চাইনিজ ভাষায় বলে যদি তাদেরকে ভেতরে ঢুকতে না দেওয়া হয় তাহলে সে গ্রেসের মেয়েকে হত্যা করবে। এটা শুনে গ্রেস রাগে দুঃখে ভ্যাম্পায়ারদের চিৎকার করে ভেতরে ইনভাইট করে এবং এটাই ছিল তাদের সবথেকে বড় ভুল। অনেক মানুষ মারা যায়, অনেকে তো কিছু ভ্যাম্পায়ারদের মারতেও সক্ষম হয় এবং গ্রেস নিজে মরে ও বউকেও মারে। লড়াইয়ের সময় অ্যানি ইনফেক্টেড হয়ে যায়, এজন্য স্মোক তাকে হত্যা করে ফেলে। কিন্তু ভ্যাম্পায়ারের সংখ্যা অনেক বেশি ছিল, ভ্যাম্পায়াররা তাদেরকে ঘিরে ফেলে। ডেল্টা স্লিম তখন নিজেকে স্যাক্রিফাইস করে। স্মোক তখন স্ট্যাকের সম্মুখীন হয় এবং স্যামুয়েল সেখানে পালানোর একটি সুযোগ পেয়ে যায়, কিন্তু সে রেমিকের হাতে ধরা পড়ে। ভয়ে সে বাইবেলের মন্ত্র পড়তে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রেমিকও সেই মন্ত্রগুলো রিপিট করতে থাকে এবং বলে একটা সময় জোর করে তাকে ব্যাপটাইজ করা হয়েছিল। স্যামুয়েল তখন গিটার দিয়ে রেমিকের মাথায় আঘাত করে। গিটারের মধ্যে একটি সিলভার প্লেট ছিল যেটা রেমিকের মাথায় গেঁথে যায়। একই সাথে রেমিক ও বাকি ভ্যাম্পায়াররা যন্ত্রণায় ছটফট করতে থাকে। সেই সুযোগে স্মোক একটি উডেন স্টেক রেমিকের বুকে গেঁথে দেয়। কিন্তু ওয়েট, স্মোক তো স্ট্যাকের সাথে লড়াই করছিল, তাহলে সে এখানে কিভাবে আসলো? এর উত্তর আমরা গল্পের শেষে পাবো। সেই সময় আকাশে সূর্য ওঠে ও সকল ভ্যাম্পায়ার সেখানে মারা যায়। স্মোক স্যামুয়েলকে বাড়িতে পাঠিয়ে দেয় ও নিজে হগুড ও তার লোকদের জন্য অপেক্ষা করে। সে একা হগুড ও তার লোকদের হত্যা করে, কিন্তু লড়াইয়ের সময় স্মোকের গায়েও একটি গুলি লেগেছিল। সে আর বাঁচতে পারে না। মৃত্যুর আগে সে তার বউ আর বাচ্চাকে নিজের চোখের সামনে দেখতে পায়, অর্থাৎ ফাইনালি তাদের পরিবার আবারও একত্রিত হবে। অন্যদিকে স্যামুয়েল গাড়িতে করে ফিরে আসে ও চার্চের মধ্যে প্রবেশ করে। এই সিনটি আমরা মুভির প্রথমে দেখেছিলাম। স্যামুয়েলের পিতা তার হাত থেকে গিটারটি ফেলে দিতে বলে, কিন্তু স্যামুয়েল তা করে না। সে দৌড়ে চার্চ থেকে বেরিয়ে যায়, অর্থাৎ সে মিউজিককে ছাড়বে না। তারপর আমরা 60 বছর পরের কাহিনী দেখি। স্যামুয়েলের অনেক বয়স হয়েছে, মাত্রই সে একটি স্টেজ পারফরমেন্স করলো এবং সে একটু রেস্ট নিচ্ছে। তার সাথে তখন দেখা করতে ম্যারি ও স্ট্যাক আসে। আসলে তারা সেদিন মারা যায়নি। স্মোক স্ট্যাককে এই সত্ত্বে বাঁচিয়ে রেখেছিল যে কখনো সে স্যামুয়েলের কোনো ক্ষতি করবে না। কিন্তু স্যামুয়েলের এখন অনেক বয়স হয়েছে, সে অসুস্থ, তার হাতে বেশি দিন আর সময় নেই। সে চাইলে স্ট্যাক তাকে কনভার্ট করতে পারে, কিন্তু স্যামুয়েল রিফিউজ করে দেয়। সে অনেক কিছু দেখেছে, এখন সে মরতে চায়। স্ট্যাক তাকে শেষ বিদায় জানিয়ে চলে যাওয়ার সময় স্যামুয়েল স্ট্যাককে জিজ্ঞেস করে যে তুমি লাস্ট কবে ফ্রি ছিলে? স্ট্যাক বলে সেই দিন যেদিন সে তার ভাইকে শেষবারের জন্য দেখেছিল, সূর্যের আলো শেষবারের মতো এনজয় করেছিল। সে ভেবেছিল ভ্যাম্পায়ার হওয়ার পরে সে ফ্রি হয়েছে, কিন্তু সে আসলে ট্রুলি ফ্রি ছিল যখন সে জীবিত ছিল। এখানেই সিনার্স মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।